রেডক্স কেমিস্ট্রির উপরে এটি আমার তৃতীয় ক্লাস। এই ক্লাসে সকলকে স্বাগত। তো এই ক্লাসে আজকে আমরা নার্নস্টের যে সমীকরণ আছে সেই নার্নস্ট ইকুয়েশন সেটিকে বিভিন্ন আঙ্গিকে আমরা দেখে নেব। প্রথমত আমরা দেখব একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে ভারসাম্য বা সাম্য সমীকরণ এবং সেইখান থেকে যে সাম্য ধ্রুবক, সেই সাম্য ধ্রুবক দিয়ে কী করে এই সমীকরণকে রিলেট করা যায় এবং সেইখান থেকে যে কোনো রকমের জারণ বিজারণ বিক্রিয়া, সেখানে জারক পদার্থের গাঢ়ত্ব, বিজারক পদার্থের গাঢ়ত্ব, অথবা মেটাল ক্যাটায়ন, এই যে সাম্যাবস্থা, সেখানে মেটাল কনসেন্ট্রেশন, মেটাল ক্যাটায়নের কনসেন্ট্রেশন, এই যে পুরো পার্সপেক্টিভ, এই পুরো পার্সপেক্টিভ থেকে কি করে এই ইকুয়েশনটার বিভিন্ন রকম ফর্ম আসে সেই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং আমরা ফাইনালি একটি নির্দিষ্ট ইকুয়েশন তৈরি করব যা কিনা এসটিপিতে ব্যবহার করা যায়। প্রথমে আমরা দেখে নেব ভ্যান টপের যে সমীকরণ, যেটাকে রিঅ্যাকশন আইসোথার্ম বলা হয়, সেই ভ্যান টপের সমীকরণে কি করে এই ইকুয়েশনটাকে ফিট করা যায়। প্রথমত যে ফ্রি এনার্জি বা মুক্ত শক্তি, তার যে তাপগতীয় সমীকরণ, সেই সমীকরণটি কি সেটি আমরা দেখে নেব। সেই সমীকরণটি হলো ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস RT ln KA ড্যাশ। ডেল্টা জি কি না, সেই রাসায়নিক বিক্রিয়াতে যে মুক্ত শক্তির পরিবর্তন হচ্ছে বা ফ্রি এনার্জি চেঞ্জ হচ্ছে, সেই ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালুটা। যদি সেটা এসটিপিতে হয় তাহলে সেটা ডেল্টা জি জিরো, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে বিক্রিয়ার উষ্ণতা, এবং KA ড্যাশ, এটা বুঝতে হবে এটা কি জিনিস। এটা হলো প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভিটির অনুপাত। অর্থাৎ একটা বিক্রিয়া কিভাবে আমরা লিখি না, বিক্রিয়ক পদার্থ সমান সমান বা অ্যারো দিয়ে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে সেটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে তার সাম্য ধ্রুবক, তার মান হচ্ছে KA। KA এর মান কি না, উপরে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, আর নিচে হচ্ছে বিক্রিয়ক পদার্থের বা রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব। গাঢ়ত্ব না বলে আমরা অ্যাক্টিভিটিও বলতে পারি, তাহলে বলাটা বেশি অ্যাকিউরেট হয়। এখন এই যে অ্যাক্টিভিটি রেশিওটা, এটি ভারসাম্যে থাকাকালীন বা সাম্যাবস্থায় থাকাকালীন সেটাকে আমরা KA বলি, কিন্তু সাম্যাবস্থা ব্যতীত অন্য যে কোনো দশায় যদি আমরা সেই অনুপাতটাকে লিখি তাহলে সেটি KA এর সমান সমান হয় না। কি হয় না, KA থেকে একটু ভিন্ন ধরনের হয়, সেটিকে আমরা KA ড্যাশ বলছি। অর্থাৎ সাম্যাবস্থায় প্রোডাক্ট রেশিও, প্রোডাক্ট অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট অ্যাক্টিভিটি, এটা যদি KA হয় তাহলে সাম্যাবস্থায় নেই এমন সময় বা এমন অবস্থায় প্রোডাক্টের অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভিটি, এই যে রেশিওটা, এটাকে KA ড্যাশ বলা হচ্ছে। অর্থাৎ যখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে যাবে তখন KA ড্যাশ উড বি ইকুয়াল টু KA। এখন এইখানে ডেল্টা জি জিরো মানে কি? ডেল্টা জি জিরো মানে হচ্ছে এসটিপিতে বিক্রিয়াটার ফ্রি এনার্জি চেঞ্জ। তো এসটিপিতে, এবং শুধু তাই নয়, বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকতে হবে। এই ডেল্টা জি জিরো হয়ে যায় সাম্যাবস্থায় থাকলে, তখন সাম্যাবস্থায় কি হয়ে যায়, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস RT ln KA হয়ে যায়। অর্থাৎ তখন বিক্রিয়ার KA ড্যাশ ভ্যালুটা KA এর সমান সমান হয়ে যায়। তাহলে কি হলো, বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় পৌঁছয় তখন ডেল্টা জি এর মান শূন্য হয়। তাহলে এই সমীকরণে শূন্য সমান সমান ডেল্টা জি জিরো প্লাস RT ln KA ড্যাশ, অর্থাৎ ডেল্টা জি জিরো সমান সমান মাইনাস RT ln KA। অর্থাৎ এই KA ড্যাশটা যখন KA তে পরিণত হচ্ছে তখন ডেল্টা জিটা শূন্যে পরিণত হচ্ছে এবং ডেল্টা জি জিরোর মানটা আমরা পেয়ে যাচ্ছি না, তার মান হলো মাইনাস RT ln KA। ওকে, এই KA হচ্ছে অ্যাক্টিভিটি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাক্টিভিটির
দ্বারা প্রকাশিত সাম্য ধ্রুবক। এখানে এই দুটো জিনিসকে এলাবোরেট করে বলা আছে যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম। অন দ্য আদার হ্যান্ড প্রোডাক্ট কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম না হয়ে যদি অ্যাট ইকুইলিব্রিয়াম হয় এবং এটা রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন অ্যাট এনি টাইম না হয়ে অ্যাট ইকুইলিব্রিয়াম হয়, তখন এই কে ড্যাশটাকে আমরা কে এ লিখতে পারি। এখন সাম্যাবস্থায় আমি বলেছিলাম যে ডেল্টা জি 0 হয়, তো সেখান থেকে আমরা ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস আরটি এল এন কে এ লিখেছিলাম। তো এই আরটি এল এন কে ড্যাশটা কী করে আরটি এল এন কে এতে পরিণত হচ্ছে সেটা একবার দেখে নিচ্ছি। যে সেটা এখানে একটু ডিটেলিং করে বলা আছে, যে যেই কথাটা আমরা আগের স্লাইডে বললাম সেটা এই স্লাইডে ডিটেলসে বলা থাকছে, অর্থাৎ এই স্লাইড ধরে যে বলাটা দরকার সেটা আমি আগের স্লাইডেই বলে ফেললাম। সেটা হলো যে ডেল্টা জি 0 হলে ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি 0 সমান সমান আরটি এল এন কে ড্যাশ, অর্থাৎ ডেল্টা জি 0 সমান সমান মাইনাস আরটি এল এন কে ড্যাশ হয়। এখন কি বলা হচ্ছে না, কে ড্যাশ রিপ্রেজেন্টস দ্য রেশিও, অর্থাৎ এই যে এই রেশিওটার কথা বলা হচ্ছে। আর ইট বিকামস দ্য রেশিও অফ অ্যাক্টিভিটিস অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই কে ড্যাশটা কে এতে পরিণত হচ্ছে, অর্থাৎ এই যে কে এ এই জিনিসটাতে পরিণত হচ্ছে যখন কিনা বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছচ্ছে, সেটাই এখানে বলা হলো। তো ইন দ্যাট কেস আর এই ড্যাশটা থাকছে না, ড্যাশটা উঠে যাচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে মাইনাস আরটি এল এন কে এ। অর্থাৎ পূর্ববর্তী স্লাইডে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলোই এই স্লাইডে লিখিত আকারে আমরা দেখতে পাচ্ছি। এবারে সেই ভ্যান টপ যে আইসোথার্ম বা ভ্যান টপ ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আরেকবার দেখে নিই এবং সেখান থেকে নার্স্ট ইকুয়েশনের আর নতুন কি ফর্ম পাওয়া যায় সেই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করব। তো ডেল্টা জি এর সাথে বা ডেল্টা জি 0-র সাথে ই বা ই 0-র কী সম্পর্ক না, ডেল্টা জি মানে আমরা জানি মাইনাস এন এফ ই, আর ডেল্টা জি 0 মানে আমরা জানি মাইনাস এন এফ ই 0। এই মান দুটি আমরা এই সমীকরণে বসালাম, তাহলে কি হলো না, ডেল্টা জি এর বদলে হলো মাইনাস এন এফ ই, ডেল্টা জি 0-র বদলে হলো মাইনাস এন এফ ই 0, আর এখানে আরটি এল এন কে এ ড্যাশটা যা ছিল তাই থাকলো। তাকে এবারে কি করলাম, উভয় পক্ষকে মাইনাস এন এফ দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কি হয়ে গেল, এখানে ই পড়ে থাকলো, এখানে ই 0 পড়ে থাকলো, এবং এখানে কি হওয়া উচিত ছিল না মাইনাস আরটি বাই এন এফ এল এন কে এ ড্যাশ। সেটা না করে এই মাইনাসটাকে আমরা প্লাস করে দিলাম, করে এই কে এ ড্যাশটাকে কি লিখলাম না 1 বাই কে এ ড্যাশ লিখলাম। ওকে, তো সেটা এখানে আমরা আবার লিখছি যে ই ইকুয়াল টু ই 0 প্লাস আরটি এল এফ আরটি বাই এন এফ এল এন 1 বাই কে এ ড্যাশ। এবং যদি অ্যাক্টিভিটিকে আমরা কনসেন্ট্রেশন টার্মে প্রকাশ করি তখন অ্যাক্টিভিটিটা কনসেন্ট্রেশনে পরিণত হয় এবং সেটা কে এটা কে সি হয়ে যায়। তাই এখানে একটু আলাদা, এখানে কে এ ড্যাশের বদলে বলা হচ্ছে কে সি ড্যাশ। ঠিক আছে, এখনও নার্স্টের সমীকরণে কিন্তু আমরা যাইনি, ব্যবহারযোগ্য সমীকরণে আমরা যাইনি। আমরা একটা বিক্রিয়া উদাহরণস্বরূপ এখানে নিই, জেনারেল রিয়াকশন, মানে যে কোনো মেটাল হতে পারে সেটা। তো আমরা কি বলেছি না, সবসময় বিজারণ বিক্রিয়াটাকে নেব, কারণ আইইউপিএসসি অনুমোদিত যে নিয়ম সেটি হলো যে বিজারণ বিক্রিয়ার রেসপেক্টে আমরা বিজারণ বিভবটাকেই রেডক্স পোটেনশিয়াল হিসেবে ব্যবহার করব। ফলে বিজারণ বিক্রিয়াটা হচ্ছে কি না মেটাল ক্যাটায়ন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু মেটাল। এই বিক্রিয়ার কেসি ড্যাশের ভ্যালুটা কী হবে, কনসেন্ট্রেশন টার্মে প্রকাশ করলে কেসি ড্যাশ তার মানটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এই যে কেসি ড্যাশের মানটা আমরা উপরোক্ত এই সমীকরণটাতে বসিয়ে দিই। তো কেসি ড্যাশ মানে যদি এম অ্যাক্টিভ মাস বাই এম বাই অ্যাক্টিভ মাস অফ এন প্লাস হয়, এন ক্যাটায়ন হয়, তাহলে 1 বাই কেসি ড্যাশ কী হবে না অ্যাক্টিভ মাস অফ মেটাল ক্যাটায়ন ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ মেটাল। কিন্তু মেটালটা তো একটা সলিড সাবস্টেন্স, এটা তো কোনো সলিউশন নয়, ফলে তার কনসেন্ট্রেশন সবসময় আমরা 1 লিখব। তাই যদি হয় তাহলে এখানে এই জিনিসটা ভ্যানিশ করে যাচ্ছে ফর বিং ইউনিটি, সব শুধু পড়ে থাকছে মেটাল ক্যাটায়নের অ্যাক্টিভ মাস। সো উই গেট দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য নার্স্ট ইকুয়েশন। তাহলে যদি বিজারণ বিক্রিয়াটা এরকম হয় মেটাল ক্যাটায়ন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু মেটাল, তাহলে তার জন্য প্রয়োজনীয় নার্স্টের সমীকরণ কি
E equal to E0 plus RT by NF ln অ্যাক্টিভ মাস অফ মেটাল ক্যাটায়ন। এটি একটি ফর্ম। এবারে আমরা কনসেন্ট্রেশন টার্মে এটাকে প্রকাশ করেছি, এটাকে যদি অ্যাক্টিভিটি টার্মে প্রকাশ করি তখন আমরা 3 নম্বর সমীকরণে হিসেবে যেমন রয়েছে 3 নম্বর সমীকরণে সেরকমভাবে তাকে রিপ্রেজেন্ট করতে পারি। কি না, E equals to E0 plus RT by NF ln অ্যাক্টিভ মাস অফ মেটাল ক্যাটায়ন। এখানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ মেটাল ক্যাটায়ন, এখানে হচ্ছে অ্যাক্টিভ মাস অফ মেটাল ক্যাটায়ন। সো দিস ইজ অ্যানাদার ফর্ম অফ দ্য নার্স্ট ইকুয়েশন। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কি পেয়েছিলাম না, সিম্পলি পেয়েছিলাম যে E equal to E0 plus RT by NF ln, তারপর কি পেয়েছিলাম না K, এটা পেয়েছিলাম আমরা। এবার দ্বিতীয়টাতে কি পেলাম না, E equal to E0 plus RT by NF ln মেটাল ক্যাটায়নের কনসেন্ট্রেশন। 3 নম্বরে কি পেলাম না, E equal to E0 plus RT by NF ln অ্যাক্টিভ মাস অফ মেটাল ক্যাটায়ন। এবারে সেই রেডক্স রিঅ্যাকশনটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এটা ছিল মেটাল ক্যাটায়ন প্লাস ইলেকট্রন ইকুয়াল টু মেটাল। তো মেটাল ক্যাটায়নটা তো অ্যাকচুয়ালি অক্সিডেন্ট, সে তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সো ইটস অ্যান অক্সিডেন্ট। সো অক্সিডেন্ট প্লাস ইলেকট্রন ইকুয়াল টু রিডাক্ট্যান্ট, কারণ মেটালটা একটা রিডাক্ট্যান্ট, সে কী করে ইলেকট্রন রিলিজ করে। উল্টো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে কিন্তু দেখা যাচ্ছে যে মেটাল ক্যাটায়ন ইজ রিলিজিং সাম ইলেকট্রন টু, না সরি, দ্য নিউট্রাল মেটাল ইজ রিলিজিং সাম ইলেকট্রন টু বিকাম আ মেটাল ক্যাটায়ন। তো সেক্ষেত্রে যে আমরা যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা পেয়েছিলাম 1 নম্বর সমীকরণে, সেটাতে যদি পুট করি তাহলে ওপরে কি হয় না প্রোডাক্ট হয়, নিচে রিঅ্যাক্ট্যান্ট হয়, এটা যদি মাইনাস সাইন থাকে। কিন্তু আমরা তো এটাকে প্লাস সাইন লিখেছি, ফলে এটা 1/kc। তো 1/kc মানে কি, ওপরে হবে রিঅ্যাক্ট্যান্ট, নিচে হবে প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্ট কে না অক্সিডেন্ট, প্রোডাক্ট কে না রিডাক্ট্যান্ট। বোঝা গেল? এই জায়গাটা আমি আবার রিপিট করছি যে এখানে ছিল E equals to E0 plus RT by NF ln 1/kc। kc মানে কি না কনসেন্ট্রেশন অফ রিডাক্ট্যান্ট বাই কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট। তাহলে 1/kc মানে কি হবে না কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট বাই কনসেন্ট্রেশন অফ রিডাক্ট্যান্ট। এটি হলো একটি সমীকরণ যা নার্স্টের সমীকরণ রূপে পরিচিত, এবং এটি হলো 4 নম্বর ফর্ম। এবার আমরা একদম স্পেসিফিক একটা ফর্মে চলে যাচ্ছি, সেটা হলো নার্স্টের সমীকরণের 5 নম্বর ফর্ম। কি না এসটিপিতে কি হবে, এসটিপিতে কি হবে সেটা হলো যে এসটিপিতে এই টি এর মানটা কত হবে 298.15 কেলভিন। এছাড়া বাকি কনস্ট্যান্টগুলোর মান যা আছে তাই থাকবে, সেই মানগুলো আমরা বসিয়ে দেবো। তখন কি হবে যে ফ্যারাডে 9645 কুলম্ব পার মোল, টি এর মান তো বললামই, আর এর মান 8.314 জুল পার কেলভিন পার মোল, এই মানগুলো বসালাম। শুধু এন এর মানটা আমরা জানি না, কটা করে ইলেকট্রন ইনভলভড হবে সেই সংখ্যাটা বিক্রিয়া অনুযায়ী পরিবর্তিত হবে, কারণ এখানে যখন ইলেকট্রন লিখিস আমরা কিন্তু NE লিখি, আর এখানে তখন মেটাল ক্যাটায়নের চার্জটা N পজিটিভ হয়ে যায়, সুতরাং সেই সংখ্যাটাই হচ্ছে N। তো এই মানগুলো বসালে ক্যালকুলেটর খুলে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে দেখবে যে 8.314 into 298.15 into 2.303 ডিভাইডেড বাই 96485 এর মান হয় পাওয়া যায় 0.0591। এই সমীকরণটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত সমীকরণ, এটা হচ্ছে বহুল ব্যবহৃত সমীকরণ, কারণ আমরা বেশি কিছু কন্ডিশন চেঞ্জ করি না রিঅ্যাকশনের, আমরা বলি সিম্পলি এসটিপিতে রিঅ্যাকশনটা হচ্ছে। তাহলে এসটিপিতে যদি রিঅ্যাকশনটা হয় তাহলে নার্স্টের সমীকরণের রূপটা কি দাঁড়ায়, সেই নার্স্ট সমীকরণের রূপটা হলো E equals to E0 plus 0.0591 by N log of concentration of oxidant by concentration of reductant। সিম্পল। তাহলে এই সমীকরণটা আমরা ব্যবহার করতে পারি। আর যদি এসটিপিতে আমরা অক্সিডেন্ট রিডাক্ট্যান্ট না করে মেটাল হিসেবে লিখি তাহলে সিম্পলি কনসেন্ট্রেশন অফ মেটাল ক্যাটায়ন অথবা অ্যাক্টিভিটি অফ মেটাল ক্যাটায়ন। তাহলে প্রয়োজন অনুসারে আমরা এইভাবে সমীকরণগুলোকে ব্যবহার করব। এরপর আজকের ক্লাসে এত দূর অবধি থাকবে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো যে পার্টিকুলার কিছু এক্সাম্পল নিয়ে তাদের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান E0 ভ্যালু থেকে বের করার চেষ্টা করব। তো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ।